রবীন্দ্রনাথ উত্তর প্রথম যুগে যে শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিকরা ছিলেন তাদের মধ্যে সৈয়দ মুজতবা আলীর স্থান একদম প্রথম আগে। আশ্চর্য রকম অম্লমধুর রসে আপ্লুত গভীর মানবিকতাবাদী গল্পর সঙ্গে যে তিনি কি আশ্চর্য রকম প্রাণ খোলা অথচ মার্জিত হাসির মোড়কে মুড়ে দিতে পারতেন, সে ওনার কাছ থেকে শিখতে হয়। তো যে গল্পটা বলতে যাচ্ছি সেটা চাচা কাহিনী বলে সংকলন থেকে নেওয়া। আমি প্রায়ই অনেককে বলি, সাহিত্যপ্রেমীদের বলি, যে এ বই না পড়ে মরে যাওয়া উচিত নয়। তার থেকে একটি ছোট গল্প, তার নাম বেলতলাতে দুবার। এই গল্পটা 1930-এর দশকের গোড়ার দিকে লেখা, বার্লিনে। সেই সময় আলী সাহেব সেখানে পড়াশুনো করতে গেছেন, ছোকরা ছেলে। আর তখন নাৎসিদের ক্রমশ প্রতাপ আরম্ভ হয়েছে, যদিও তারা তখনও সরকারে আসেনি। এই বলে শুরু করছি। বার্লিন শহরে হিন্দুস্থান হাউসের আড্ডা সেদিন জমি জমি করেও জমছিল না। নাৎসিদের প্রতাপ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আড্ডার তাতে কোনো আপত্তি নেই, বরঞ্চ খুশি হওয়ারই কথা। নাৎসিরা যদি একদিন ইংরেজের পিঠে দু চার ঘা লাগাতে পারে, তাতে অন্তত এ আড্ডায় কেউ বেজার হবে না। বেদনাটা সেখানে নয়, বেদনাটা হচ্ছে দু একটা মূর্খ নাৎসিকে নিয়ে। ফর্সা ভারতীয়কে তারা মাঝে মাঝে ইহুদি ভেবে কড়া কথা বলে, আর এক নাক বাঁকা নীলচোখো কাশ্মীরিকে তারা নাকি দু এক ঘুষি ঘাসাও মেরেছে। আড্ডার চ্যাংড়া সদস্য গোলাম মৌলা এসব বাবদে নাৎসিদের চেয়েও অসহিষ্ণু। বলল, আমরা যে পরাধীন সে কথা সবাই জানে, তবে কেন কাঁটা ঘায়ে নুনের ছিটে দেওয়া? এক বেটা নাৎসি সেদিন আমার সঙ্গে তর্কে হেরে গিয়ে চোটে মোটে বলল, তোমরা তো পরাধীন, তোমরা এসব নিয়ে ফোপর দালালি করো কেন? নাৎসিদের তর্ক করার কায়দা অদ্ভুত। পুলিন সরকার বলল, তা তুই বললি না কেন? পরাধীন বলেই তো বাবা ভারতবর্ষে কলকবজা বেচে আর ইন্স্যুরেন্স কোম্পানি খুলে 2 পয়সা কামিয়ে নিচ্ছ। ভারতবর্ষের লোক তো আর হটেনটট নয় যে স্বরাজ পেলেও কলকবজা বানাতে পারবে না। জানিস, সুইজারল্যান্ডে এখনও জাপানি ঘড়ি বিক্রি হয়। বিয়ারের ভিতর থেকে সূর্যি রায় বললেন, নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। কাঁটা নেজের ঘাতে যে মাছিগুলো পেট ভরে খেয়ে নিচ্ছিল, তারাও তাই নিয়ে গরুটাকে কটুক কাটব্য করেনি। নাৎসিদের বুদ্ধি ওই রকমই, যে হাত খাবার দিচ্ছে সেটাকেই কামড়ায়। নাৎসিদের তুলনায় ইংরেজ সম্বন্ধীরা ঘুঘু। ভারতবর্ষের পরাধীনতাটাকে সঙ্গে ব্যবহার করে যেন বাড়ির ছোট বউ। মাঝে মাঝে গলা খাঁকারি দেয় বটে, কিন্তু তিনি যে আছেন সে কথাটা কথায় বার্তায় চালচলনে আকছারই অস্বীকার করে যায়। চাচা গলাবন্ধ কোটের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। তার ন্যাওটা ভক্ত গোঁসাই জিজ্ঞাসা করলো, চাচা যে রা কাটছেন না? চাচা চোখ না খুলেই বললেন, আমি ওসবেতে নেই, আমার শিক্ষা হয়ে গিয়েছে। সবাই অবাক। গোঁসাই জিজ্ঞেস করলো, সে কি কথা? নাৎসিরা তো দাবড়াতে আরম্ভ করেছে মাত্র সেদিন, এর মাঝে কিছু একটা হলে তো আমরা খবর পেতুম। কথাটা সত্য। চাচার গলবন্ধ কোট, শ্যামবর্ণ চেহারা, রবি ঠাকুরি বাবরি বার্লিন শহরের হাইকোর্ট। যে দেখেনি তার বাড়ি পদ্মার হেপারে। চাচার উপর চোটপাট হলে একটা আন্তর্জাতিক না হোক আভ্যন্তরীণ পরিস্থিতি হয়ে যাওয়ার সম্ভাবনা। চাচা বললেন, তোরা তো দেখছিস নাৎসিদের দ্বিজত্ব, তাদের পয়লা জন্ম হয়েছিল মিউনিখে। আমি তখন জব্বলপুরে শ্রীধর মুখুজ্জে অভিমান ভরে বলল, চাচা আপনি কি আমাদের এতই বাঙাল ঠাওরলেন যে আমরা পুষ্যের খবরটা পর্যন্ত জানি নে? চাচা বললেন, এহ বাহ্য, আমি তারও আগেকার কথা বলছি। এই ভূষুণ্ডি সূর্যি রায় আর আমি তখন মিউনিকে পাশাপাশি বাড়িতে থাকতুম। মিউনিক বললে ঠিক কথা বলা হলো না। আমরা থাকতুম মিউনিক থেকে মাইল 15 দূরে ছোট্ট একটা গ্রামে। ডেলি প্যাসেঞ্জারি করলে সব দেশেই পয়সা বাঁচে। আমি থাকতুম এক মুদির বাড়িতে। নিচের তলায় দোকান, উপরে 3 ছেলে 1 মেয়ে, আর আমাকে নিয়ে মুদির সংসার। মুদির সংসারটির 2টি মহৎ গুণ ছিল। কাচ্চা বাচ্চা বাপ মা সকলেরই ঠাট্টা মস্করার রসবোধ ছিল প্রচুর, আর ওস্তাদি সঙ্গীতের নামে তারা অজ্ঞান। বড় ছেলে অস্কার বাজাতো বেহালা, মেয়ে করতাল ঢোল, বাপ পিয়ানো, আর মেজো ছেলে হিউবার্ট চেলো। কাজকর্ম সেরে 2 দণ্ড ফুরসত পেলেই কনসার্ট, কাজের ফাঁকে ফাঁকে ঠাট্টা মস্করা। কিন্তু এদের মধ্যে আসল গুণই ছিল অস্কার। তবে তার গুণের সন্ধান পেতে আমার বেশ কিছুদিন লেগে গেছিল, কারণ অস্কারকে পাওয়া যেত 2 অবস্থায়, হয় টং মাতাল, নয় মাথায় ভিজে পট্টি বাঁধা। তখন সে প্রধানত আমাকে লক্ষ্য করেই বলতো, ডু ইন্ডার, ওরে ভারতবাসী কালা শয়তান, তোরা যে মদ খাস নে সেইটাই তোদের একমাত্র গুণ। তোর সঙ্গে থেকে থেকে আর কাল রাত্রি 22 গ্লাসের পর। মেয়ে মারিয়া আমাকে বলল, 22 না 42 জানলো কি করে? 15 পথ তো আর হিসেবই রাখতে পারে না। মা বলল, তাই হবে। কাল রাত্রে 4টের সময় অস্কার বাড়ি ফিরে তো হড়হড় করে সব বিয়ার গলাতে আঙুল দিয়ে বের করে দিচ্ছিল। বোধহয় সন্দেহ হয়েছিল মদওয়ালা যে 22 গ্লাসের দাম নিল তাতে কোনো ফাঁকি নেই তো, বমি করছিল বোধহয় মেপে দেখবার জন্য। অস্কার বলল, ওসব কথায় কান দিও না হে ইন্ডার, দরকারও আর নেই। আমি এই সর্বজন সমক্ষে মা মেরির দিব্যি কেটে বললুম, আর কখনো মদ স্পর্শ করব না। মদ মানুষকে পরের দিন কীরকম বেকাবু করে ফেলে, এই ভিজে পট্টি তার লেবেল। বাপরে বাপ, মাথাটা যেন ফেটে যাচ্ছে। ভিজে পট্টি তো আর কুলোলো না। অস্কার কল খুলে মাথাটার নিচে ধরল।
সেখান থেকে জলের শব্দ ডুবিয়ে অস্কার হুঙ্কার দিয়ে বলল, কিন্তু আমাকে বিয়ারে ফাঁকি দিয়ে পয়সা মারবে কে শুনি? বক্সিংয়ের পয়লা প্রাইজের কথা কি মদওয়ালা ভুলে গেছে? তার হোটেলের বাগানেই তো বাবা ফাইনালটা হলো। বেটার নাকটা এমনিতেই থ্যাবড়া। আমার বাঁ হাতের একখানা সরেস আন্ডারকাট খেলে সে নাক মিউনিক বার্লিনের সদর রাস্তার মতো ফ্ল্যাট হয়ে যাবে না? কথাটা ঠিক। বিয়ারওয়ালা বরং ইনকাম ট্যাক্স অফিসারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। আভে মারিয়া মন্ত্র কমিয়ে সমিয়ে ভগবানকে ফাঁকি প্রতি রবিবার গির্জাঘরে সে দেয়ই, না হলে সময় মতো দোকান খুলবে কি করে? কিন্তু বিয়ার নিয়ে অস্কারের সঙ্গে মস্করা ফস করে কেউ করতে যাবে না। ঢকঢক করে এক গ্লাস নেবুর শরবত খেয়ে অস্কার বলল, মাথার ভিতরে যেন এরোপ্লেনের প্রোপেলার চলছে, চোখের সামনে দেখছি গোলাপি হাতি সারে সারে চলেছে, জিভখানা যেন তালুর সঙ্গে স্ক্রু মারা হয়ে গেছে, কানে শুনছি মা যেন বাবাকে ঠ্যাঙাচ্ছে। মুদি বলল, ভালো হোক মন্দ হোক আমার তো একটা আছে, তুই তো তাও জোটাতে পারলি না। অস্কার কান না দিয়ে বলল, কিন্তু আর বিয়ার না। মা মেরি সাক্ষী, পীর রেমিগিউস সাক্ষী, কালা শয়তান ইন্দার সাক্ষী, আর বিয়ার না। অস্কারকে সকালবেলা যে কোনো মদ্য নিবারণী সভার বড় কর্তা বানিয়ে দেওয়া যায়। সন্ধ্যের সময় বিয়ারের জন্য সে অ্যাল ক্যাপনের ডাকাত দলের সর্দারি করতে প্রস্তুত। আমি পকেট ডায়েরি খুলে পড়ে বললাম, অস্কার, এই নিয়ে তুমি 87 বার মদ ছাড়ার প্রতিজ্ঞা করেছ। অস্কার বলল, যা, তুই 87 পর্যন্ত গুনতেই পারিস নে। ভারতবর্ষে অশিক্ষিতের সংখ্যা 87। তুই তো তাদেরই একজন। ওখানে পাঠশালা থেকে তাড়িয়ে দিয়েছে বলেই তো এদেশে এসছিস। 287 গুলিয়ে ফেলেছিস। মুদির মা বলল, অস্কার চাকরি পেয়েছে 18 বছর বয়সে। সেই থেকে প্রতি রাত্রেই বিয়ার, ফি সকাল মদ ছাড়া শপথ। এখন তার বয়স 22। 87 বার ভুল বলা হলো। অস্কার বলল, ওই যা, বেভাগ ভুলে গেছিলুম। আজ আমাদের কারখানার সালতামামি পরব, বিয়ার পার্টি। চাকরির কথায় মনে পড়ল। কিন্তু না না না, আর বিয়ার না। দেখো ইন্দার, আজ যদি পার্টির কোনো বেটা আসে তবে তুমি ভারতীয় কায়দায় তাকে নরবলি দেবে। চাচা বললেন, আমি আজও বুঝতে পারিনি অস্কার এই পট্টি বাঁধা মাথা নিয়ে কী করে প্রিসিশন মেশিনারির কাজ করত। মদ খেলে তো লোকের হাত কাঁপে, চোখের সামনে গোলাপি হাতি দেখে। অস্কার 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ তাহলে দেখতই বা কী করে আর বানাতই বা কী কৌশলে? এত সূক্ষ্ম কাজ করতে পারত বলে তাকে মাত্র 2 ঘন্টা কারখানায় খাটতে হতো। মাইনেও পেত কয়েক তাড়া নোট। তাই দিয়ে খেত বিয়ার আর করত দান খয়রাত। দ্বিতীয়টা হরবকত। মৌজে থাকলে তো কথাই নেই, পট্টি বাঁধা অবস্থায় ও মোটরসাইকেল থেকে নেবে বুড়ি দেশলাইওয়ালির কাছ থেকে একটা দেশলাই কিনে 1 ডজনের পয়সা দিত। অস্কার ছিল পাঁড় নাচি। আমাকে বলতো, এসব ভিখিরি আতুরকে কেন যে সরকার গুলি করে মারে না, এ কথাটা এখন আমি বুঝে উঠতে পারি না। সমস্ত দেশের কপালে আছে তো কুললে 3 মুঠো গম, তারই অর্ধেক খেয়ে ফেললো এই বুড়ি ও কানি সে খোঁড়া। সমস্ত জওয়ানরা খাবে কি, দেশ গড়বে কি দিয়ে? স্লেজকে যখন নেকড়ে তাড়া করে তখন 2টো দুবলা বাচ্চা ফেলে দিয়ে বাঁচাতে হয় 3টে তাগড়াকে। সব কটা বাঁচাতে গেলে একটাও বাঁচানো যায় না। কথাটা এত সোজা যে কেউ স্বীকার করবে না। পাছের লোকে ভাবে লোকটা যখন এত সোজা কথা কয় তখন সে নিশ্চয়ই হাবা। আমি বললুম, 3টেকে বাঁচাতে গিয়ে 2টোকে নেকড়ের মুখে দিয়ে যদি অমানুষ হতে হয় তবে নাই বাঁচলো একটাও। অস্কার যেন ভয়ঙ্কর বেদনা পেয়েছে সেরকম মুখ করে বলল, বললি? তুইও বললি? তুই না এসেছিস এদেশে পড়াশুনো করতে? এদেশের পণ্ডিতদের জুড়ি পৃথিবীতে আর কোথাও নেই বলেই তুই এখানে এসেছিস? এই পণ্ডিতের জাতটা মরে যাক এই বুঝি তোর ইচ্ছা? বল দেখিনি বুকে হাত দিয়ে, এই জার্মান জাতটা মরে গেলে পৃথিবীটা চালাবে কে? পণ্ডিত, কবি, বীর এ জাতে যেমন জন্মেছে। আমি বললাম, থাক, তোমার ওসব লেকচার আমি ঢের শুনেছি। অস্কার মোটরসাইকেল থামিয়ে বলল, যা বলেছিস, তোকে এসব শুনিয়ে কোনো লাভ নেই। তুই মুসলমান, তোরা কখনো ধর্ম বদলাস নে, যা আছে তাই নিয়ে আঁকড়ে পড়ে থাকিস। একটা বিয়ার খাবি? আমি পিনিয়ন থেকে নেমে বললাম, গুড বাই। আর দেখো, তুমি সোজা বাড়ি যাও, আমি লোকাল ধরবো। অস্কার বলল, নিশ্চয়ই, তোমাকে তার নিত্যি আমি লিফট দিতে পারি না? কারখানায় পরিরা সব ভয়ঙ্কর চটে গিয়েছে আমার উপর, কাউকে লিফট দিইনি বলে। প্রেম টেম সব বন্ধ। আমি রাগ করে বললুম, এ কথাটা এতদিন বলনি কেন? আমি তোমাকে পই করে বারণ করিনি? আমার কখন ক্লাস শেষ হয় না হয় তার ঠিক নেই, তুমি আমার জন্য অপেক্ষা করবে না? অস্কার বলল, তোমার জন্য আমি আর অপেক্ষা করলুম কবে? সামনে শরাবখানায় ঢুকি 1 গ্লাস বিয়ারের তরে। জানলা দিয়ে যদি দেখা যায় তুমি বেরিয়ে আসছো, তাহলে কি তোমার দিকে তাকানোটাও বারণ? বেড়ালটাও তো কাইজারের দিকে তাকায়, তা বলে কি কাইজার তার গর্দান নেন নাকি? চাচা বললেন, অস্কারের সঙ্গে তর্ক করা বৃথা। আর ওই ছিল তার অদ্ভুত পরোপকার করার পদ্ধতি। ভিকিরিটাকে 3 মার্ক দিলে কেন? অস্কার বলবে, বেটা বেহেড মাতাল, 3 মার্কের টং নেশা করে গাড়ি চাপা হয়ে পড়ে মরবে এই আশায়। আমাকে নিত্যি লিফট দেওয়ার জন্য তুমি অপেক্ষা করো কেন? সে কি কথা, আমি তো বিয়ার খেতে শরাবখানায় ঢুকেছিলাম। নাচি পার্টিতে টাকা ঢালছো কেন? তাই দিয়ে বন্দুক পিস্তল কিনে বিদ্রোহ করবে, তারপর সব বেটা ফাঁসিতে ঝুলবে বলে। আমি একদিন বলেছিলাম, মিশনারিরা যে আফ্রিকায় খ্রিস্ট ধর্ম প্রচার করতে যায় সেটা বন্ধ করে দেওয়া উচিত। অস্কার বলল, তাহলে দুর্ভিক্ষের সময় বেচারি নিগ্রোরা খাবে কি? মিশনারির মাংস অতি উপাদেয় খাদ্য। চাচা বললেন, কিন্তু এইসব হাই জাম্প লং জাম্প শুধু মুখে মুখে। অস্কার নাৎসি আন্দোলনের বেশ বড় ধরনের কর্তা। নাৎসিদের নিয়ে নিজে যতই রসিকতা করুক না কেন, আর কেউ কিছু বললে তাকে মার করে তাড়া লাগাতো।
আমার সঙ্গে 1 বছর ধরে যে এত বন্ধুত্ব জমে উঠেছিল সেইটি পর্যন্ত সে একদিন অকাতরে বিসর্জন দিল ওই নাৎসিদের সম্বন্ধে আমি আমার রায় জাহির করেছিলাম বলে। রান্নাঘরে সকালবেলা সবাই জমায়েত। সেদিন ছিল রবিবার। সপ্তাহে ওই একটি মাত্র দিন আমরা সবাই রান্নাঘরে বসে একসঙ্গে ব্রেকফাস্ট খেতুম, আর 6 দিন যে যা সুবিধে মতো। মেয়ে মারিয়া 5 জনের উপকারার্থে চেঁচিয়ে খবরের কাগজ পড়ছিল। অস্কার মাথায় ভিজে পট্টি বাঁধছিল আর আপন মনে মাথা নেড়ে নেড়ে নিজেকে বোঝাচ্ছিল বিয়ার খাওয়া বড় খারাপ। মারিয়া হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, এই খবরটা মন দিয়ে শুনুন হেড ডক্টর। পাটেনকির্শেনে হৈ হৈ রই রই নাৎসি গুন্ডা কর্তৃক ইহুদিনী আক্রান্ত। প্রকাশ, ইহুদিনী রাস্তায় নাৎসি পতাকা দেখে ঘাড় ফিরিয়ে নিয়ে আপন বিরক্তি প্রকাশ করেছিল। নাৎসিরা তখন তাকে ধরে নিয়ে এসে পতাকার সামনে মাথা নিচু করতে আদেশ করে। সে তখনও নারাজি প্রকাশ করতে নাৎসিরা তাকে মার লাগায়। পুলিশ এসে পড়ায়, নাৎসিরা পালিয়ে যায়। তদন্ত চলছে। চাচা বললেন। আমি বিরক্তি প্রকাশ করে বললুম, নাৎসি গুন্ডারা কি করে না করে তাতে আমার কি? অস্কার আমার দিকে না তাকিয়ে বলল, জাতির পতাকার সম্মান যারা বাঁচাতে চায় তারা গুন্ডা। আমি কিছু বলার আগেই বুড়ো বাপ বলল, ওটা জাতির পতাকা হলো কি করে রে? ওটা তো নাৎসি পার্টির পতাকা। আমি বললুম, ঠিক, এবং জাতীয় পতাকাকে কেউ অবহেলা করলে তাকে সাজা দেওয়ার জন্য পুলিশ রয়েছে, আইন আদালত রয়েছে। বিশেষ করে একটা মেয়েকে ধরে যখন 5টা ষাঁড়ে মিলে ঠেঙায় তখন সেটা গুন্ডামি না হলে গুন্ডামি আর কাকে বলে? অস্কার আমার দিকে ঘুরে হঠাৎ আপনি বলে সম্বোধন করে বলল, আপনি তাহলে ইহুদিদের পক্ষে? আমি বললাম, অস্কার অত সিরিয়াস হচ্ছ কেন? আমি ইহুদিদের পক্ষে না বিপক্ষে সে প্রশ্ন তো অবান্তর। অস্কার বলল, প্রশ্নটা মোটেই অবান্তর নয়। ইহুদিরা যতদিন এদেশে থাকবে ততদিনই বর্ণসংকরের সম্ভাবনা থাকবে। জার্মানির নর্ডিক জাতির পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে হবে। চাচা বললেন, এরপর আমার আর কোনো কথা না বললেও চলতো, কিন্তু মানুষ তো আর সবসময় শাস্ত্রসম্মত পদ্ধতিতে ওঠা বসা করে না। আর হয়তো অস্কার আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমার মনে হয়েছিল কোনো একটা জুৎসই উত্তর দেওয়ার প্রয়োজন। আমি বললুম, ভারতবর্ষে তো আর্য জাতি রয়েছে এবং তারা জার্মানদের চেয়ে ঢের বেশি খানদানি এবং কুলীন। আর্যদের প্রাচীনতম সৃষ্টি চতুর্বেদ ভারতবর্ষে বেঁচে আছে। গ্রিস রোমে যা আছে তার বয়স বেদের হাঁটুর বয়সেরও কম। জার্মানি ফ্রান্সের তো কথাই ওঠে না, পরশু দিনের সব চ্যাংড়ার পাল। কিন্তু তার থেকেও বড় তত্ত্ব কথা হচ্ছে এই, ভারতবর্ষে যা কিছু প্রাচীন সভ্যতা সংস্কৃতি নিয়ে আমরা সবাই গর্ব করি সেটা গড়ে উঠেছে আর্য অনার্য সভ্যতার সংমিশ্রণ, অর্থাৎ বর্ণসংকরের ফলে। আমাদের দেশে বর্ণসংকর যেখানে সবচেয়ে কম সেখানেই তাদের সাংস্কৃতিক দান ট্যাঁকে গুঁজে রাখা যায়। এবং আমার বিশ্বাস যেসব গুণী জার্মানিকে বড় করে তুলেছেন তাদের অনেকেই খাঁটি আর্য নন। আমাকে কথা শেষ করতে না দিয়ে অস্কার হুঙ্কার তুলে বলল, আপনি বলতে চান আমাদের সুপারম্যানরা সব বাস্টার্ড? চাচা বললেন, আমি তো অবাক, কিন্তু ততক্ষণে আমার সদ্বুদ্ধির উদয় হয়েছে। কিছু না বলে চুপ করে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেলাম। চাচা কফিতে চুমুক দিলেন। সেই অবসরে গোলাম মৌলা বলল, আমার সঙ্গেও ঠিক এই রকম ধারাই তর্ক হয়েছিল, কিন্তু আমি তো ভারতীয় সভ্যতার অত শত জানি নে, তাই ওই রকম টায় তুলনা দিয়ে তর্ক করতে পারিনি। কিন্তু নাৎসিরা রাগ দেখায় একই ধরনের। চাচা বললেন, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। কি প্রয়োজন ছিল তর্ক করার? বিশেষ করে যখন জানি যত বড় সত্যি কথাই হোক মানুষ আপন কৌলিন্য বজায় রাখার জন্য সেটাকেও বিসর্জন দেয়। তার উপর অস্কার জানেই বা কি, বোঝেই বা কি। মানুষটা ভালো, তর্ক করে আনাড়ির মতো। তার আগেও তো বলেছি তার হাই জাম্প লং জাম্প শুধু মুখেই। আমি আর অস্কার বাড়ির সকলের পয়লা ব্রেকফাস্ট খেয়ে বেরোতুম। পরদিন খেতে বসে দেখি অস্কার নেই, র্যাকে তার বর্ষাতি আর হ্যাটও নেই। বুঝলুম আগেই বেরিয়ে গিয়েছে। মনে কীরকম খটকা লাগলো। দুদিনের ভিতরেই কিন্তু ব্যাপারটা খোলসা হয়ে গেল। অস্কার আমাকে এড়িয়ে বেড়াচ্ছে। শুনলুম মুদি আর তার মা আমার পক্ষ নিয়ে অস্কারকে ধমক দিয়েছেন। অস্কার কোনো উত্তর দেয়নি, কিন্তু আমি রান্নাঘরে থাকলে সেখানে আসে না। মহা বিপদে পড়লুম। বাড়ির বড় ছেলে আমার সঙ্গে মন কষাকষি করে পালিয়ে বেড়ায়, আর সবাই সে সম্বন্ধে সচেতন। অষ্টপ্রহর অস্বস্তি ভাব। বুড়ো বুড়ি আমার দিকে সবসময় কীরকম যেন মাপ চাই ভাবে তাকান। মরুগে, কী হবে এখানে থেকে? বুড়ো বুড়ি তো কেঁদেই ফেললেন। মারিয়া আমার কাছে ইংরেজি পড়তো। সে দেখি জিনিসপত্র প্যাক করছে। বলল, চললুম কিছুদিনের জন্য মাসির বাড়ি। দুসরা ছেলে হুবার্টও কথা কইতো কম। আমাকে মিউনিকে পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার সময় বলল, আশ্চর্য, অস্কারের মতো সহৃদয় লোক নাৎসিদের পাল্লায় পড়ে কীরকম অদ্ভুত হয়ে গেল দেখলেন? আমি আর কি বলবো। চাচা বললেন, তারপর 6 মাস কেটে গিয়েছে। বান্ধব বর্জন সবসময় পীড়াদায়ক। সে বর্জন ইচ্ছায় করো আর অনিচ্ছায় করো। তার উপর বড় শহরে মানুষ যেরকম নিঃসঙ্গতা অনুভব করে তার সঙ্গে গ্রামের নির্জনতার তুলনা চলে না। দিনের ভিতর তাই অন্তত 50 বার দুত্ত ছাই বলতুম আর বুড়ো বুড়ির কাছে ফিরে যাওয়া যায় কিনা ভাবতুম। কিন্তু জানো তো, বড় শহরে স্থান জোগাড় করা যেমন কঠিন, সেখান থেকে বেরোনো তার চেয়েও কঠিন। করে করে প্রায় 1 বছর কেটে গিয়েছে। একদিন বাসায় ফিরে দেখি বুড়ো বুড়ি আর মারিয়া আমার বসার ঘরে আমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার? রেনডর্ফের সাম্বৎসরিক মেলা। আমাদের যেমন ঈদ দুর্গোৎসবের সময় আত্মীয় স্বজন দেশের বাড়িতে জড়ো হয়, এদের বাৎসরিক মেলার সময়ও ওই রেওয়াজ। বুড়ো বুড়ি মারিয়া তাই আমাকে নেমন্তন্ন করতে এসছেন।
আমার মনের ভেতর কি খেলে গেল সেইটা যেন বুঝতে পেরেই মারিয়া বলল, অস্কারের সঙ্গে কদিন আপনার দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেও চলে। ছুটি নিয়ে কদিন সে অষ্টপ্রয়োগ বিয়ার খায়, আপনাকে দেখলেও চিনতে পারবে না। বুড়ি বললেন, অস্কারকে একটা সুযোগ দিন আপনার কাছে ক্ষমা চাইবার। মেলার সময় তাই তো আত্মীয় স্বজন জড়ো হয়। মেলার পরব সব দেশে একই রকম। 3 মিনিট নাগরদোলনায় চক্কর খেয়ে নিলে, ঝপ করে দুটো পানের খিলি মুখে পুরলে, দেশভেদে চকলেট, দুটো সস্তা পুতুল কিনলে, গণৎকারের সামনে হাত পাতলে, না হয় ইয়াদদের সঙ্গে গোঁট পাকিয়ে মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে মিটিমিটি হাসলে, দেশভেদে ফষ্টি নষ্টি করলে। অর্থাৎ দৈনন্দিন জীবনে যে ঘন ঘন পট পরিবর্তন সম্ভব হয় না, সেইটা মেলার সময় সুদে আসলে তুলে নেওয়া। তাই বুঝতেই পারছো বড় শহরে কেন মেলা জমে না। যেখানে মানুষ 12 মাস মুখোশ পরে থাকে, সেখানে বহুরূপী কলকে পাবে কেন? তবে দেশের মেলার সঙ্গে এদেশের মেলার একটা বড় তফাৎ রয়েছে। রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মেলা যখন ঝিমিয়ে আসে, তখন দেশে শুরু হয় যাত্রা গান কিংবা কবির লড়াই। এ দেশে শুরু হয় মদ আর নাচ। ছোটোখাটো গ্রামে তো প্রায় অলঙ্ঘ রেওয়াজ প্রত্যেক মদের আড্ডায় অন্তত একবার ঢুকে 1 গ্লাস বিয়ার খাওয়ার। কারো দোকান কাট করলে চলবে না, তা ততক্ষণে তুমি টং হয়ে গিয়ে থাকো আর নাই থাকো। আমরা যেরকম উচ্ছৃঙ্খলতায় সুখ পাই, জার্মানরা তেমনি আইন মেনে সুখ পায়। মুদি বউ তাই আমাকে নিয়ে এই নিয়ম প্রতিপালন করে শেষটায় ঢুকলেন তাঁদেরই বাড়ির পাশে গ্রামের সবচেয়ে বড় শরাবখানায়। রাত তখন 11টা হবে। ডান্স হলের যা সাইজ, তাতে 2-5খানা চণ্ডীমণ্ডপ সেখানে অনায়াসে লুকোচুরি খেলতে পারে। আশপাশের 10খানা গ্রামের ছোঁড়াছুঁড়ি বুড়ো বুড়ি দেই করে নাচছে, আর শ্যাম্পেন ওয়াইন যা বইছে, তাতে সমস্ত গ্রামখানা সম্বৎসর মজিয়ে রেখে আচার বানানো যায়। দেশলাই ঠুকতে ভয় হয়, পাছে হাওয়ার অ্যালকোহলে আগুন ধরে যায়। সিগারেটের ধোঁয়াতে মনে হয় দেশের গোয়াল ঘরে যেন মশা তাড়ানো হচ্ছে। বুড়ো বুড়ি খানিকটা নেচে নিলেন। বয়স হয়েছে, অল্পেই হাঁপিয়ে পড়েন। তবু দেখে বুঝতে পারলাম যে যৌবনে আজকের দিনের ছোঁড়াছুঁড়ির চেয়ে ঢের ভালো নেচেছেন। আর মারিয়ার তো পোয়া 12, সুন্দরী মেয়ে, তাকে নিয়ে যে লোফালুপি লেগে যাবে সে কথা নাচের মজলিসে না এসেই বলা যায়। ঘণ্টাখানেক কেটে গেছে, সবাই মৌজে, তখনও লোকজন আসছে। বুড়ো বুড়ি এবার উঠে পড়লেন। এমন সময় একজোড়া কপতি আমাদেরই টেবিলের পাশে এসে জায়গার সন্ধানে চারিদিক তাকাতে লাগলো। কিন্তু তখন আর সত্যি একখানা চেয়ারও খালি নেই। বুড়ো বুড়ি তাদের ডেকে বললেন, আমরা বাড়ি যাচ্ছি, আপনারা আমাদের জায়গায় বসতে পারেন। আমি উঠে দাঁড়ালুম। বুড়ি বললেন, সে কি কথা, আপনি থাকবেন, না হলে মারিয়াকে বাড়ি নিয়ে আসবে কে? অগত্যা। এদিকে কপতি চেয়ার দুটো পেয়ে বেঁচে গেল। কপতিটি দেখতে ভালোই, মারিয়ার সঙ্গে বেশ যেন খাপ খেয়ে গেল। আমি তাদের মধ্যিখানে বসেছিলাম, আহা, যেন দুটি গোলাপের মাঝখানে কাঁটাটি। চাচার কথায় বাধা দিয়ে গোসাই বললেন, চাচা আত্মনিন্দা করবেন না, বরঞ্চ বলুন দুটো কাঁটার মাঝখানে গোলাপটি। আর কিছু না হোক, সেই অজপাড়া গায়ে ইন্ডার হিসেবে নিশ্চয়ই আপনাকে মাই ডিয়ার দেখাচ্ছিল। চাচা বললেন, ঠিক ধরেছিস, ওই বিদেশি চেহারার যে চটক থাকে তাই নিয়েই বাঁধল ফ্যাসাদ। নাচের মজলিসে বিশেষ করে একই টেবিলে তো আর ব্যাকরণসম্মত পদ্ধতিতে ইন্ট্রোডাকশন করে দেওয়ার রেওয়াজ নেই। কপতটি বিনা আড়ম্বরে শুধল, আপনি কোন দেশের লোক? উত্তর দিলুম। তারপর এটা ওটা এমনকি ফষ্টিটা নষ্টিটা অবশ্য সন্তর্পণে, যেন ফুলদানির ফুলের ভিতর দিয়ে, থ্রু দ্য ফ্লাওয়ার্স। ওদিকে দেখি কপতটা এই জিনিসটা আদপেই পছন্দ করছে না। আমি ভাবলুম, কাজ কি হ্যাঙ্গামা বাড়িয়ে? 2-একটা প্রশ্নের উত্তর দিলাম না, যেন শুনতে পাইনি। কিন্তু মারিয়াটা ঘোড়েল মেয়ে, ব্যাপারটা বুঝে নিজে চট করে, আর নষ্টামির ভূত চেপেছে তার ঘাড়ে। হয়তো শ্যাম্পূর্ণ তার জন্য খানিকটা দায়ী। সে আরম্ভ করলো মেয়েটাকে ওস্কাতে। বলল, জানেন, ইনি আমার দাদা হন। মেয়েটি বলল, তা কি করে হয়? ওর রং বাদামি, চুল কালো, উনি তো ইন্ডার। মারিয়া গম্ভীর মুখে বলল, ওই তো, উনি যখন জন্মান মা বাবা তখন কলকাতার জার্মান কনসুলেটে কর্ম করতেন। কলকাতার লোক বাংলা ভাষায় কথা কয়, দাদাকে জিজ্ঞেস করুন উনি বাংলা জানেন কি না। মেয়েটি হেসে কুটি, হ্যাঁ, ও জার্মান বলাতে কেমন যেন একটু বিদেশি গোলাপের খুশবাই রয়েছে। মেরেছে, বিদেশি উঁচা অ্যাকসেন্ট হয়ে দাঁড়ালো গোলাপি খুশবাই। চাচা বললেন, আমি মারিয়াকে দিলুম ধমক, দিয়ে করলুম ভুল। বোঝা উচিত ছিল মারিয়া স্কন্দে তখন শ্যাম্পেনের ভূত ড্যাং করে নাচছে। শ্যাম্পেনকে ঝাঁকুনি দিলে তার বজবজ বাড়ে, বই কমে না। মারিয়া মরমিয়া সুরে কপতির কাছে মাথা নিয়ে গিয়ে বলল, আর উনি এসা খাসা নাচতে পারেন না, আমাদেরই ওয়ালস নাচ। আর তার উপর থাকে ভারতীয় জরির কাজ, আইন সোয়াই দ্রাই, তার সঙ্গে ধা ধিন ধা তিন না ডাডরা না। চাচা বললেন, 5 পীরের কসম, আমার বাপ ঠাকুরদা চতুর্দশ পুরুষের কেউ কখনো নাচেনি। মুখে গরম আলু পড়াতে হয়তো নেচেছে, কিন্তু সে তো ওয়ালস নয়। মেয়েটাও বেহায়ার এক শেষ। মারিয়াকে বলল, তা উনি যে নাচতে পারবেন তাতে আর বিচিত্র কি? কীরকম যেন সাপের মতো শরীর, বলে চোখ দিয়ে যেন আমার গায়ে 1 দফা হাত বুলিয়ে নিল। চাচা বললেন, ওহ, এখনও ভাবলে গায়ে কাঁটা দেয়। ওদিকে ছেলেটাও চটে উঠেছে, আর চটবে নাই বা কেন? বান্ধবীকে নিয়ে এসেছে নাচের মজলিসে ফুর্তি করতে। সে যদি আরেকটা মদ্দার সঙ্গে জমে যায় তবে কার না রাগ হয়। কপত দেখি বাজ পাখির মূর্তি ধরতে আরম্ভ করছে। তখন তাকিয়ে দেখি তার কোটে লাগানো রয়েছে নাৎসি পার্টির মেম্বারশিপের নিশান।
ভারী অস্বস্তি অনুভব করতে লাগলো। মারিয়া তখন তার সপ্তকের পঞ্চমে শেষ বান হানল। একটু নাচুন না হেয়ার ডক্টর। মেয়েটি তখন কাতর হয়ে পড়েছে, ধীরে ধীরে বলল, হেয়ার ডক্টর। চাচা বললেন, আমি মনে মনে বললুম, দুত্তর হেড ডক্টর, আর দুত্তর এই মারিয়াটা। মুখে বললাম, মারিয়া আমি এক্ষুনি আসছি, বলে দিলুম চম্পট। চাচা বললেন, তোরা তো মিউনিকে যাসনি, কাজেই জানিস নে মানুষ সেখানে কি পরিমাণ বিয়ার খায়, তাই সবাইকে যেতে হয় ঘন ঘন বিশেষ স্থলে। আমি এসব জিনিস খাইনি, কিন্তু তাই নিয়ে তো আর মারিয়া তর্কাতর্কি জুড়তে পারে না। চাচা বললেন, বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচলুম। কোষে ঠান্ডা বাতাস বুকের ভেতর নিয়ে সিগারেটের ধুঁয়ো যতটা পারি ঝেঁটিয়ে বাইর করলুম। মারিয়াটা যে এত মিটমিটে শয়তান কি করে জানবো বলো? কিন্তু মারিয়ার কথায় মনে পড়লো, ওকে ফেলে তো বাড়ি যাওয়া যাবে না, বুড়ো বুড়ি তাহলে সত্যিই দুঃখিত হবেন, ভাববেন এই সামান্য দায়টুকু আমি এড়িয়ে গেলুম। কিন্তু ততক্ষণে একটা দাওয়াই বের করে ফেলেছি। শরাবখানার ঠিক মুখোমুখি ছিল আরেকটি ছোটা বিয়ার ঘর, সেখানে কফিও পাওয়া যায়। অধিকাংশ খদ্দের ওখানে ঢুকে বারে দাঁড়িয়েই ঝপ করে একটা বিয়ার মেরে দেয়, আর যারা নিতান্ত নিরামিষ তারা বসে বসে কফিতে চুমুক দেয়। স্থির করলুম সেখানে বসে কফি খাবো আর জানলা দিয়ে বাইরের দিকে নজর রাখবো। যদি মারিয়া বেরোয় তবে তক্ষুনি তাকে ক্যাঁক করে ধরে নিয়ে বাড়ি নিয়ে যাব। যদি না বেরোয় তবে ঘণ্টাখানেক বাদে মারিয়ার তত্ত্ব তালাশ করব। সেনও ততক্ষণে ফের কবুতর হয়ে যাবে, আশা করাটা অন্যায় নয়। চাচা শিউরে উঠে বললেন, বাপস, কি মারাত্মক ভুলই করেছিলাম সেই বিয়ারখানায় ঢুকে। 5 মিনিট যেতে না যেতে দেখি সেই কপতি শরাবখানা থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তারপর ঢুকলো সেই বিয়ারখানাতে। আমার তখন আর লুকোবার বা পালাবার পথ নেই। আমাকে দেখে মেয়েটির মুখে বিদ্যুৎ চমকানো গোছ হাসি ঝিলিক মেরে উঠল। ঝুপ করে পাশের চেয়ারে বসে বলল, একটু দেরি হলো, কিছু মনে করনি তো? বলে দিল আমার হাতে হাত, পায়রার বাচ্চা যেরকম মায়ের বুকে মুখ গোজে। বলে কি, ছন্ন না মাথা খারাপ? আপন মাথা ঠান্ডা করে বুঝলুম এরকম ধারা চলে এসে অন্য জায়গায় বসাটা হচ্ছে এদেশের প্রচলিত সংকেত, অর্থাৎ স্বপ্ন, অর্থাৎ পুংসতিন, বেটাকে এড়িয়ে চলে এসো বাইরে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাই সে এসেছে। মেয়েটা আমার হাতে হাত বুলোতে বুলোতে বলল, কিন্তু ভাই তুমি কায়দাটা জানো ভালো, টেবিলে তো ভাবখানা দেখালে আমাকে যেন কেয়ারই করো না, বলে আমার গালে দিল একটা মিষ্টি ঠোনা। চাচা বললেন, আমি তখন মরো ক্ষীণ কণ্ঠে বললুম, আপনি ভুল করেছেন, আমায় মাফ করুন। মেয়েটা তখন যেন একটু বিরক্ত হয়ে বলল, তোমার এই প্রাচ্যদেশীয় টানা ঠেলা কায়দা থামাও, আমার সময় নেই। হয়তো এতক্ষণে আমার বন্ধুর সন্দেহ হয়েছে আর হঠাৎ এখানে এসে পড়বে, তাহলে আর রক্ষা নেই। তোমার ফোন নম্বর কত বলো, আমি পরে কন্ট্যাক্ট করব। বাঁচালে, নম্বরটা দিলেই যদি মেয়েটা চলে যায় তাহলে আমিও নিষ্কৃতি পাই। পরের কথা পরে হবে। নম্বর বলতেই মেয়েটা দেশলাইয়ের পোড়া কাঠি দিয়ে চট করে সিগারেটের প্যাকেটের নম্বরটা টুকে নিল। সঙ্গে সঙ্গে সেই দুশ্মন এসে ঘরে ঢুকল। তার চেহারা তখন কপতের মতো তো নয়, বাজ পাখির মতোও নয়, মুখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে যেন চীনা ড্রাগন। আর সে কি চিৎকার আর গালাগালি! আমি তার বান্ধবীকে বদমাইশি করে ধড়িবাজে ফেরেববাজি দিয়ে ভুলিয়ে নিয়ে এসছি। একই টেবিলে ওয়াইন খেয়ে বন্ধুত্ব জমিয়ে এরকম ব্ল্যাকমেলিং, ব্যাকস্ট্যাবিং, আল্লাহ জানেন আরও কত রকম কথা সে বলে যাচ্ছিল। সমস্ত বিয়ারখানার লোক তার চতুর্দিকে জড়ো হয়েছে। আমি হতভম্বের মতো ঠায় দাঁড়িয়ে। মেয়েটা তারা আস্তিন ধরে টানাটানি করে বারবার বলছে, হান্স চুপ করো, এখানে সিন করো না, ওর কোনো দোষ নেই। আমি কনুই দিয়ে মেয়েটার পেটে দিল এক গুত্ত। চেঁচিয়ে বলল, হটে যা হারামজাদি, অথবা তার চেয়েও অভদ্র কি একটা শব্দ। চটলে নাচিরা মেয়েদের সঙ্গে কীরকম ব্যবহার করে সেটা না দেখলে বোঝবার উপায় নেই। হারেমে বুখারার আমির তাদের তুলনায় কলসিকানার বোস্টম। গুঁতো খেয়ে মেয়েটা কোঁক করে অদ্ভুত ধরনের শব্দ করে একটা চেয়ারে নেতিয়ে পড়ল। এই বকাবকি আর চিৎকারের সঙ্গে সঙ্গে ড্র্যাগন আস্তিন গুটোয় আর বলে, আয়, এর একটা রফারফি হওয়া দরকার, বেরিয়ে আয় রাস্তায় বাইরে। চাচা বললেন, আমি তো মহাবিপদে পড়লাম, অসুরের মতো এই দুশ্মনের হাতে দুটো ঘুষি খেলেই তো আমি উস্পার। ক্ষীণ কণ্ঠে যতই প্রতিবাদ করে বোঝাবার চেষ্টা করি যে ফ্রলাইনের প্রতি আমার বিন্দুমাত্র অনুরাগ নেই, আমার মনে কোনো রকম কুমতলব নেই, ছিল না, হওয়ার কথাও নয়, সে ততই চেঁচায় আর কাপুরুষ বলে গালাগাল দেয়। গোলাম মৌলা শুধালো, আর কেউ মূর্খটাকে বোঝাবার চেষ্টা করলো না যে আপনি নির্দোষ? চাচা বললেন, তুই এদেশে নতুন এসেছিস, তাই এসব ব্যাপারের মরাল অথবা ইমমরাল কোডের খবর জানিস নে। এদেশে এসব বর্বরতাকে বলা হয় অন্য লোকের ঘরোয়া মামলা, পার্সোনাল ম্যাটার। এরা আসলে থাকে বিনা টিকিটে মজা দেখবে বলে। চাচা বললেন, ততক্ষণে ওষুধটা আবার নাৎসি বক্তৃতা জুড়ে দিয়েছে। যত সব ইহুদি আর বাদ বাকি কালা আদমি নেটিভরা এসে এদেশের মান ইজ্জত নষ্ট করে ফেললো, এই করেই বর্ণ সংকর হয়, এই করেই দেশটা অধঃপাতে যাচ্ছে, অথচ জার্মানির আজ এমন দুরবস্থা যে এরকম অত্যাচারের প্রতিবাদ করতে পারছে না। বিশ্বাস করবে না, 2-1 ততক্ষণে তার কথায় সায় দিতে আরম্ভ করেছে, আর আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি দুনিয়ার সবচেয়ে মিটমিটে শয়তান আর কাপুরুষস্য কাপুরুষ। মাপ চেয়ে নিলে কি হতো বলতে পারি নে, কিন্তু মাপ চাইতে যাব কেন? আমি দোষ করিনি এক ফোঁটা, আর আজ চাইতে যাব মাপ?
ভয় পাই আর নাই পাই, আমিও তো বাঙাল, আমার গায়ে রক্ত গরম হয় না? দুনিয়ার তাবৎ বাঙালদের মান ইজ্জত বাঁচাবার ভার আমার উপর নয় জানি, কিন্তু এই বাঙালটাই বা এমন কি দোষ করলো যে লোকে তাকে কাপুরুষ ভাববে? চাচা বললেন। আমি বললুম, এসো তবে, যখন নিতান্তই মারামারি করবে বলে মনস্থির করেছো তবে তাই হোক। মনে মনে বললুম, দুটো ঘুষি সইতে পারলেই চলবে, তারপর তো নিঘাত অজ্ঞান হয়ে যাও। এমন সময় বাজখাই হুঙ্কার শুনতে পেলাম, এই যে সব বেটা মাতাল এসে একত্তর হয়েছে হেথায়, এসো এসো আরেক পাত্তর হয়ে যাক, মেলার পরবে। চাচা বললেন, তাকিয়ে দেখি অস্কার, একদম টং, এক বগলে খালি বোতল, আরেক বগলে ডানা কাটা পরি। পরিটিও যেন শ্যাম্পেনের বুদবুদে ভর করে উড়ে চলেছেন। সেই উৎকট সংকটের মাঝখানেও না ভেবে থাকতে পারলুম না, মানিয়েছে ভালো। অস্কারকে দুনিয়ার কুল্লে মাতাল চেনে, আমার কথা ভুলে গিয়ে সবাই তাকে উদ্বাহু হয়ে আসতে আজ্ঞা হোক, বারে দাঁড়াতে আজ্ঞা হোক বলে অকৃপণ অভ্যর্থনা জানালো। ওদিকে আমার মোষটা বাধা পড়ায় চটে গিয়ে আরও হুঙ্কার দিয়ে বলল, তবে আয় বেরিয়ে। তখন অস্কারের নজর পড়ল আমার দিকে। আমাকে যে কি করে সে অবস্থায় চিনতে পারলো তার সন্ধান সুস্থ লোকে দিতে পারবে না। পারবে দিতে অস্কারের মতো সেই গুণী, যিনি মৌজের গৌরীশঙ্করে চড়ে জাগরণ, সুষুপ্তি, স্বপ্ন তুরীয় ছেড়ে পঞ্চমে পৌঁছতে পারেন। কাইজারের জন্মদিনে কামান দাগার মতো আওয়াজ ছেড়ে বলল, ওই রে, ওই বেটা কালা ইন্ডার মিসকালো শয়তানটা এসে জুটেছে। যেখানেই যাও শয়তানের মতো সব জায়গায় উপস্থিত। বিয়ের ধরেছিস নাকি? এক পাত্তর হয়ে যাক, আজ তোকে খেতেই হবে, মেলার পরব। ষাঁড় আবার হুঙ্কার ছেড়েছে। অস্কার তার দিকে তাকিয়ে আর তার আস্তিন টানা মার মুখোত্তাসবিদ দেখে আমাকে শুধল, ইনি কিনি বটেন? আমি হামেহাল জেন্টলম্যান শাস্ত্রসম্মত কায়দায় পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু দুশ্মন অস্কারকে চেঁচিয়ে বলল, তুমি বাইরে থাকো ছোকরা, এর সঙ্গে আমার বোঝাপড়া আছে। অস্কার প্রথমটা এরকম মোগলাই মেজাজ দেখে একটুখানি থতমত খেয়ে গেল। খালি বোতলটা একটা টান দিয়ে অতি ধীরে ধীরে মিনিটে একটা শব্দ উচ্চারণ করে বলল, এর সঙ্গে আমার বোঝাপড়া আছে। কেন বাবা এত রাগ কিসের এই পরবের বাজারে? তা ইন্ডারটা ঝগড়াটে বটে। হলোই বা, এসো বেবাক ভুলে যাও, খেয়ে নাও এক পাত্তর, মনে রং লাগবে, সব ঝগড়া কপ্পুর হয়ে যাবে বলে জুড়ে দিল গান। অনেকটা রবি ঠাকুরের রং যেন মোর মর্মে লাগে গোছের। দুশ্মন ততক্ষণে আমার দিকে ঘুষি বাগিয়ে তেড়ে এসছে। হা হা হা, করো কি বলে অস্কার তাকে ঠেকালো। অস্কার আমার শপথনের থেকে 2 মাথা উঁচু, চেহারাটা ততোধিক বিশাল। আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে, নাচিদের ফের গালাগাল দিয়েছিস বুঝি? আমি যতটা পারি বোঝালুম, শেষ করলুম কি মুশকিল বলে। অস্কার বলল, তা আমি কি তোর মুশকিল আসার নাকি, না তোর ফিউরার? আর দেখছিস না ও আমার পার্টির লোক। আমি হাল ছেড়ে দিলুম, কিন্তু অস্কারকে বোঝা ভার। হঠাৎ মুখ ফিরিয়ে সেই ষাঁড়কে জিজ্ঞেস করলো, ইন্ডারটা তোর বান্ধবীকে জড়িয়ে ধরেছিল? আমি বললাম, ছি অস্কার। স্বপত্ন বলল, চুপ। অস্কার বলল, চুমু খেয়েছিল? আমি বললাম, অস্কার। স্বপত্ন বলল, শাট আপ। তখন অস্কার সেই সম্পূর্ণ অপরিচিত মেয়েটিকে 2 হাত দিয়ে চেয়ার থেকে দাঁড় করালো। বলল, খাসা মেয়ে। তারপর বলা নেই কওয়া নেই তাকে জড়িয়ে ধরে বমশেলের মতো শব্দ করে খেলো চুমু। সবাই অবাক, আমিও, কারণ অস্কারকে ওরকম বেহেড মাতাল হতে আমিও কখনো দেখিনি। কিন্তু আমারই ভুল। আমাকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে ফেলে সে মুখোমুখি হয়ে দাঁড়ালো সেই ছোকরার। একদম সাদা গলায় বলল, দেখো বাপু, আমার বন্ধু ইন্ডারটি তোমার বান্ধবীকে জড়িয়ে ধরেনি, চুমুও খায়নি, তবু তুমি অপমানিত বোধ করে তাকে ঠ্যাঙাতে যাচ্ছিলে। ও বেটা রোগা টিংটিঙে কি না, ওহ কি সাহস! কিন্তু আমি তোমার বান্ধবীকে চুমু খেয়েছি, এতে তোমার জরুর অপমান বোধ হওয়া উচিত। আমিও সেই মতলবেই চুমুটা খেলাম। তাই এসো, পয়লা আমাকে ঠ্যাঙাও, তারপর না হয় ইন্ডারটাকে দেখে নেবে। হুলুস্থুল পড়ে গেল, সবাই একসঙ্গে চেঁচিয়ে কথা কয়, কিছু বোঝবার উপায় নেই। ছোকরা পড়ে গেল মহাবিপদে। অস্কারের সঙ্গে বক্সিং লড়া তো আর 4টিখানি কথা নয়, গেল বছরই এই অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে ওই সামনে শরাবখানাতেই। ছোকরা পালাতে পারলে বাঁচে, কিন্তু অস্কার নাছোড় বান্দা, আর 5 জনও কথা কয় না। এরকম রগড় তো পয়সা দিয়েও কেনা যায় না, সব পার্সোনাল ম্যাটার কি না। কিন্তু আমি বাপু ইন্ডার, কালা আদমি, আমি ছুটে গিয়ে ডাকলুম পুলিশ। ফিরে দেখি ছোকরা মুখ বাঁচাবার জন্য মুখ চুন করে কোট খুলছে আর শার্টের আস্তিন গুটোচ্ছে। আর অস্কার যেন খাসা ভোজের প্রত্যাশায় জিভ দিয়ে চ্যাটাস চ্যাটাস শব্দ করছে। পুলিশ নিতান্ত অনিচ্ছায় বাধা দিল, ট্যাক্সি ডেকে কপতিকে বিদায় করে দিল। অস্কার বলল, ওরে কালা শয়তান, কোথায় গেলি? আমার বান্ধবীর সঙ্গে আয়, পরিচয় করিয়ে দিই। বান্ধবী সোহাগ ঢেলে শুধালেন, আপনি কোন দেশের লোক? পয়লা কপতিও ঠিক এই প্রশ্ন দিয়ে আরম্ভ করেছিল। আমি দিলাম চম্পট। অস্কার চেঁচিয়ে শুধালো, যাচ্ছিস কোথায়? আমি বললুম, আন্না বাবা, এক রাত্রিরে 2 না। বোঝা গেল গল্পটার নাম কেন বেলতলায় 2 বার।
আজকে এই পর্যন্ত। আশা করি অনেকের ভালো লাগবে। কার কেমন লাগলো আমাকে জানিও।